এদিকে এবার শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠকের বক্তব্য ভাইরাল। বলেছেন ডক্টর ইউনূসকে ফাঁসি না দিয়ে তিনি মরবেন না। এদিকে আরও বক্তব্য দিয়েছেন যে ভারত থেকে বাংলাদেশে গোপনে ঢুকে গিয়েছে ভারতীয় সৈন্য। শেখ হাসিনাকে দেশে বসাতে আবারও তারা গোপনে কাজ করছে। 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ঢুকছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আজ দুপুরে 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করেছেন। এই পদক্ষেপে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন উঠেছে। গতকাল 8ই এপ্রিল দেশবাসীর সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার আবার এসেছেন। মোহাম্মদ ইউনূসকে এর আগে কোনোদিন তিনি আক্রমণ করেননি তার এই বর্তমান জীবনে এসে। লরা লোমার যে কতটা ভয়ঙ্করভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদ্বেষী, সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে তার অ্যাকাউন্টে সেগুলোর একটি অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম, এমন অভিমত অনেকের। এটা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। এখন এই সমন্বয়ক মানে 4 জনকে গ্রেফতার করছে। আর পুলিশের যে ফুল বক্তব্যটা ভাই, সেটি হচ্ছে আপনার এদের ভিতর বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনাত। সমন্বয়ক সার্জিস আর হাসনাত এই দুইটাকে সবার আগে গ্রেফতার করা হয়। ভারতের প্রথম সারির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা, তারা যে খবর দিয়েছে, আমি নিজেও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবর আমরা দেখি নাই। তবে জিনিসটা ভালো হবে যদি এরকম হয়, খারাপ না। বাংলাদেশের লালমনিরহাট যারা আছে, আমাদের সম্ভবত উত্তরবঙ্গ এলাকা, আই ডোন্ট নো, একটু পিছিয়ে পড়া এলাকা, বাট এই এলাকাটার কপাল খুলে যাবে ভাই। কেন? বাংলাদেশের লালমনিরহাটে নাকি বিমান ঘাঁটি তৈরি করতে যাচ্ছে চীন। আর এই বিমান ঘাঁটি তৈরির ফলে হুমকির মুখে ভারতের চিকেন স্ন্যাক। সম্ভবত ভারত এই জিনিসটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে। কেন? গেল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে সারা দেশে যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা। তো দর্শক, আর বেশি কথা না বলে আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন, দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দর্শক, আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিক একটি ভিডিওটা দেখে আসবো। সবাইকে অনুরোধ করবো, ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। আর বেশি কথা না বলে ধারাবাহিক একটু ভিডিওটা বিস্তারিত দেখে। এরা কারা? হ্যাঁ, আগে বলি যে এরা কারা। এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। কেমন বলি নেই, এরা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক। এখন এই সমন্বয়ক মানে 4 জনকে গ্রেফতার করছে। আর পুলিশের যে ফুল বক্তব্যটা ভাই, সেটি হচ্ছে আপনার এদের ভিতর বা এদের লিডার হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হাসনাত। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে পুলিশ ভাই, ওনারা তো মুখ জবানি দিছে বা আপনিও বলছেন, বেশ ভালো কথা। তাহলে সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে কেন গ্রেফতার করলেন না? বলেন তো? ওনারা তো আপনার কি বলে বাটার যে শোরুম ওটা ভাঙচুর করে, বা আদার্স আরো অনেক শোরুম ওনারা ভাঙচুর করে তারা কি জুতা নিয়ে চলে যায়, মানে জুতা চোর। তাহলে এই জুতা চোর সার্জিস আর হাসনাত ওই দুইটাকে কেন আপনারা গ্রেফতার করতেছেন না বলেন তো? আন্দোলন করার নামে, এবং তারা এক একজন এক একটা তাদের নিজের ফেসবুকে বা পেজে স্ট্যাটাস দেয় যে আগামীকাল থেকে আমরা মাস্টু গাজার উদ্দেশ্যে আমরা ঢাকার রাজপথে নামবো, সবাই একত্র হবেন। এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই তারা জুতা লুটপাট করে এবং জুতা চুরি করে নির্বাচনে তোফা হিসাবে সাধারণ মানুষকে তারা জুতা দিবে, যাতে জুতার বিনিময়ে তারা কি ভোট কালেক্ট করতে পারে। কারণ সার্জিস একটা বক্তব্য বলছিল ভাই যে তার নাকি বাপদাদার জমিদারি আছে। আমার মনে হয় ধরা খায় গেছে, এখন তো তার বাপদাদার জমিদারি নাই রে ভাই। তো এত ভোট তো কালেক্ট করতে হবে, কিভাবে কালেক্ট করবে? শেষ উপায় নিছে মানুষকে জুতা উপহার দিবে। এর জন্যই তারা কি শোরুম ভাঙচুর করছে। তারা জুতা মনে করেন গিফট করতে চায় মানুষকে। এর জন্যই আসলে মূলত তাদের এই লুটপাটের ঘটনা। দর্শক বন্ধুরা, আমি বলতে চাই সমন্বয়ক সার্জিস আর হাসনাত এই দুইটাকে সবার আগে গ্রেফতার করা হোক। 4 জনকে নয়, কেবল তো 4 জনকে সিসিটিভি ফুটেজকে আপনারা কেন্দ্র করে সেনাবাহিনী আর পুলিশ মিলে আপনারা তাদেরকে আইনের আওতায় আনছেন। এখন এই 4টাকে রিমাইন্ডে নেন, দেখবেন আরো বের হয়ে আসবে। দেখতে পারবেন যে শুধু এখানে সমন্বয়ক সার্জিস আর হাসনাত নাই, এখানে জামাত শিবিরও আছে, এখানে আপনার ওই জামাত ইসলামের আমিরও আছে। এখানে দেখতে পারবেন এই 4টাকে বড় বড় রাজা হাসে ডিম দেওয়া হোক থেরাপিতে, দেখতে পারবেন। যাই হোক, আমি শুধু একটা কথাই বলতে চাই, সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে এই দুইটা মানে রাম ছাগলে ভাই গ্রেফতার করা অতীত জরুরি ভাই, অতীত জরুরি আমি মনে করি। ইতিহাসের অভূতপূর্ব এক ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ দুপুরে 18,000 রাশিয়ান সেনা নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেছেন। এই পদক্ষেপে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন উঠেছে। প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সামরিক কর্মকর্তা বিদেশি সেনা নিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করলেন। সকাল 11টায় চট্টগ্রাম বন্দরে রাশিয়া থেকে আসা 3টি রাশিয়ান নৌবহর ভিড়ে
যেখান থেকে সেনাদের প্রথম দলটি নামানো হয়। একই সময় সৈয়দপুর ও যশোর বিমানবন্দরে রাশিয়ান কার্গো বিমানের মাধ্যমে আরও সেনা ও সামরিক সরঞ্জাম পৌঁছায়। জেনারেল ওয়াকারুজ্জামান এক বিবৃতিতে জানিয়েছেন, এই যৌথ পদক্ষেপের মূল উদ্দেশ্য বাংলাদেশের ভূ প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকরণ এবং একটি বিশেষ মহড়া পরিচালনা করা, যা আগত সময়ে প্রতিবেশী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নে সহায়ক হবে। তবে এই ঘটনায় দেশজুড়ে রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে বিভক্ত প্রতিক্রিয়া দেখা গেছে। একাংশ একে একটি আন্তর্জাতিক কৌশলগত জোট গঠনের অংশ হিসেবে দেখছেন, অন্যদিকে বিরোধীরা একে দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিবিসি, আল জাজিরা ও রয়টার্স দ্রুতই ঘটনাস্থলে সংবাদদাতা পাঠিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে এই নিয়ে জরুরি বৈঠকে ডাক দেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় লোকজনকে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। কেউ কেউ স্লোগান দিয়ে সেনা প্রবেশকে স্বাগত জানাচ্ছেন, কেউ আবার হাতে পোস্টার নিয়ে এর প্রতিবাদ করছেন। বর্তমানে সেনাবাহিনী চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে অবস্থান নিচ্ছে। সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বিবৃতি আসেনি। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ এবং দেশের আভ্যন্তরীণ প্রতিক্রিয়া উভয়ের সমন্বয়ে আগামী দিনগুলো হবে উত্তেজনাপূর্ণ এবং সম্ভবত ইতিহাস পরিবর্তনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়। বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য তিনি একটি আতঙ্কের নাম, এমন অভিমত অনেকের। তুলসী গ্যাবার্ডের পাশাপাশি আরও একটি নাম এর মধ্যে আলোচনা উঠেছে এবং একইভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য বিপজ্জনক তিনি হতে পারেন, এমনটি অনেকে মন্তব্য করছেন। কে এই লরা লোমার? লরা লোমারের যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট রয়েছে সেখানে তার পরিচিতি হিসেবে রয়েছে তিনি একজন ফ্রিল্যান্স জার্নালিস্ট। এর সাথে আরও অনেক পরিচয় রয়েছে। তবে তিনি একজন মার্কিন উগ্র ডানপন্থী রাজনীতিক এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরে তার যথেষ্ট প্রভাব। তার নামটি সাম্প্রতিক সময়ে শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই আলোচিত হচ্ছে। কেন? 3-4 দিন আগে তার সঙ্গে বিশেষ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা কাউন্সিলের, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উচ্চ পদস্থ 6 কর্মকর্তাকে বহিষ্কার করেছেন, বরখাস্ত করেছেন। আপনাদের নিশ্চয় মনে থাকার কথা, এর আগে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছিলেন যে যারাই বা যেই বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবেন তাকে বরখাস্ত করা হবে, তিনি প্রশাসনের যে স্তরেই থাকুন না কেন। কদিন আগে এই যে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তা যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের একটি গ্রুপ কল, সিগন্যালে একটি গ্রুপ কলের কথোপকথন ফাঁস করেছেন লরা লোমার, যেখানে একজন বিশেষ ব্যক্তির নাম এসেছে। কেন লরা লোমার বাংলাদেশের রাজনীতি আলোচিত এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য আতঙ্কের, সেটি একটু বোঝানোর চেষ্টা করছি। ওই 6 কর্মকর্তার একজন হচ্ছেন অ্যালেক্স ওং। অ্যালেক্স ওং জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা। তার বাবা মা চীনা নাগরিক, যুক্তরাষ্ট্রের অভিবাসী, যুক্তরাষ্ট্রেই অ্যালেক্স ওং এর জন্ম এবং তিনি তার যোগ্যতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপদেষ্টা দায়িত্ব পর্যন্ত পৌঁছে গেছেন। এখন এই অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল। যেই অ্যালেক্স ওং ওই কথোপকথনে, সিগন্যালের ওই কথোপকথনে এরকম মন্তব্য করছেন যে তিনি কখনোই ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুগত নন এবং কখনোই তিনি আনুগত্য প্রকাশ করতে পারবেন না ডোনাল্ড ট্রাম্পের প্রতি, অর্থাৎ তিনি প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী। এই কথা শুনলে কি ডোনাল্ড ট্রাম্প বসে থাকেন? সেই অ্যালেক্স ওং এর সঙ্গে আমাদের সরকারের একটি যোগাযোগ গড়ে উঠেছিল, যার প্রমাণ সরকারেরই একটি ফেসবুক পেজে রয়েছে। আমাদের চিফ অ্যাডভাইজারের একটি অফিসিয়াল পেজ, যেটির নাম হচ্ছে চিফ অ্যাডভাইজার GOP। এই অ্যাকাউন্টে গত 2 এপ্রিল একটি পোস্ট করা হয়। কি ছিল সেই পোস্ট? সেখানে লেখা রয়েছে, মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স ওং বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন। 2 কর্মকর্তা পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং যোগাযোগ রাখতে সম্মত হন। নতুন মার্কিন প্রশাসন ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তার সঙ্গে আমাদের সরকারের যে কোনো কর্মকর্তার যোগাযোগ থাকতেই পারে, এটা অস্বাভাবিক নয়। কিন্তু কেন লরা লোমার সরকারের জন্য আতঙ্কের হয়ে উঠেছে? যেহেতু অ্যালেক্স ওং এর সঙ্গে যোগাযোগ হয়ে উঠেছিল ডক্টর খলিলুর রহমানের বা বর্তমান সরকারের, সেই অ্যালেক্স ওং তো প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী এবং সেটি প্রমাণ করেছেন লরা লোমার ডোনাল্ড ট্রাম্পের সামনে। এবং একই সঙ্গে লরা লোমার যে কতটা ভয়ঙ্করভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বিদ্বেষী অথবা স্পেসিফিক্যালি বলতে গেলে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদ্বেষী, সেটি তার যে নানান ধরনের পোস্ট এক্স হ্যান্ডেলে, তার অ্যাকাউন্টে, সেগুলোর একটির অংশ বিশেষ তুলে ধরলেই মোটামুটি পরিষ্কার হওয়া যাবে। লরা লোমার গত 31শে মার্চ তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে গত জুলাই আগস্ট আন্দোলনে যেই নারীরা সাহসী ভূমিকা পালন করেছেন শেখ হাসিনার বিরোধী আন্দোলনে, তাদেরকে বিশেষ সাহসিকতার জন্য বিশেষ একটি পুরস্কার, ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার, এই পুরস্কারে মনোনীত করা হয় এবং তাদের অনেকে দেওয়া হয়েছে।
সেটিকে কেন্দ্র করে লরা লোমার তার এক্স হ্যান্ডেলে লিখছেন যে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহরির সদস্যদের সাথে বাংলাদেশে রঙিন বিপ্লব বা কালার রেভলিউশন তৈরির জন্য ইউএসএইডের অর্থায়নে পরিচালিত একদল ইসলামপন্থী মহিলা বা নারী প্রতিবাদকারীকে পুরস্কার দিতে যাচ্ছে, এবং এই বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বিব্রত করতে যাচ্ছে। কেন? তিনি বলছেন যে ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ পুরস্কার তো দেওয়া হয় বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্যতিক্রমী শক্তি, সাহস এবং নেতৃত্ব প্রদর্শন করেন, কিন্তু বাংলাদেশে এই নারীদেরকে কেন এই পুরস্কার দেওয়া হবে? এটি তার বক্তব্য। তিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা পালনকারী বা বিক্ষোভকারীদেরকে এই পুরস্কার কেন দেওয়া হচ্ছে, যে দেশে এখনো ধর্ষণ এবং নারী বিদ্বেষ ভয়ঙ্করভাবে বিরাজ করছে। এবং শেখ হাসিনার ভয়ঙ্কর প্রশংসা করছেন তিনি বলছেন শেখ হাসিনার সময় বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ ছিল এবং এখন এটি এই অঞ্চলের ধর্ষণের রাজধানী। তিনি একথাও বলছেন যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েকদিন পর ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে বাংলাদেশের নতুন নেতা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম নামে একজনকে পরিচয় করিয়ে দেন, যিনি আন্তর্জাতিক ইসলামী সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহরির একজন সদস্য। লরা লোমার আরও বলছেন, ডক্টর ইউনুস জামাত ইসলামীকেও সমর্থন করেন, যারা আরেকটি ইসলামী সন্ত্রাসী গোষ্ঠী। এই দলটিও শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে পুরস্কার পাওয়া মহিলা ছাত্র বিক্ষোভকারীদের সাথে কাজ করেছে। এবং আরও একটি বিষয় তিনি এর মধ্যে এনেছেন, যিনি বলছেন জর্জ সোরসের কথা তিনি উল্লেখ করেছেন, যারা ডিপ স্টেট নিয়ে খেলা করে তাদের মধ্যে একজন, তার পুত্র, তার ছেলে অ্যালেক্স সরোস এবং হিলারি ক্লিন্টন সমর্থিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা অধ্যাপক ডক্টর ইউনুসের মধ্যে সম্পর্ক শুরু হয় 1999 সালে, যখন সরোস বাংলাদেশের একটি টেলিকম কোম্পানির 35% শেয়ার কেনার জন্য ডক্টর ইউনুসকে বিশাল ঋণ দিয়েছিলেন। আমরা কি খুব গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা নেব, নাকি বিবেচনা নেওয়ার কোনো কারণ নেই? লরা লোমার ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য কতটা ভয়ঙ্কর হবে, কিংবা অ্যালেক্স ওংয়ের সঙ্গে আমাদের সরকারের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সাথে যে ফোন আলাপ, সেটিকে এখন যুক্তরাষ্ট্র কোন হিসেবে নেবে? যেহেতু অ্যালেক্স ওং প্রচণ্ডভাবে ডোনাল্ড ট্রাম্প বিরোধী, তার সঙ্গে কেন সরকার যোগাযোগ করছিল বাংলাদেশ সরকার, সেই বিষয়গুলোতে যদি তারা বিবেচনায় নেয়, তাহলে লরা লোমারের যেই অবস্থান, সেখান থেকে অনেক কিছু বা আগামী দিনে দেখা যেতেও পারে। সুতরাং এইবার বলিনি যে দ্বিতীয় যে ব্যাপারটি নিয়ে তিনি সব থেকে বেশি কাল যে জোর দিয়েছিলেন তার কথার মধ্যে, সেটা হচ্ছে ইউনুসের বিষয়ে, যে ইউনুস তিনি দেশটাকে কি করছেন, তিনি বেসিক্যালি তিনি কি ধরনের মানুষ, তিনি সেই কথাগুলো গতকাল বলেছেন। সেটাও ইউনুস সম্পর্কে তিনি বলেছেন যে এই লোকটা এমন একটা লোক যে কোনোদিন তার মানুষকে, দেশের মানুষকে কোনোদিন ভালোবাসেননি। তিনি লোন দিয়েছেন, সামান্য সামান্য টাকা মানুষকে লোন দিয়েছেন, ছোট ছোট টাকা লোন দিয়েছেন, কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট সুদ নিয়েছেন তার জন্য। এবং এই সুদ নিয়ে তিনি বিদেশে তিনি ল্যাভিশলি অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন তিনি করেছেন। তিনি তার এই যে মাইক্রো ফাইন্যান্স, যার জন্য সারা পৃথিবীব্যাপী তার নাম ছড়িয়েছে, সেটা হচ্ছে নাম তার ছড়িয়েছে, ফায়দা তিনি নিয়েছেন, কিন্তু দেশের মানুষ তা থেকে কোনো সুবিধা পায়নি। তিনি এখানে বলা হয়েছে তিনি যা করেছেন সব নিজের জন্য, এবং তার যে ক্ষমতা এবং এইভাবে টাকা পয়সা সমস্ত আয় করবার পর তিনি একজন অত্যন্ত ধনী ব্যক্তিতে পরিণত হওয়ার পর তিনি বাংলাদেশে তার ভেতরে ক্ষমতার যে আধিপত্য জেগেছে, ক্ষমতার লালসা তার মধ্যে জেগেছে, এবং তিনি বাংলাদেশকে পুড়িয়ে দিচ্ছেন, বাংলাদেশকে তিনি পুড়িয়ে ফেলছেন একেবারে। তারপরে তো তিনি বলেছেন যে ওই কথাটা যে এরই সাথে যে বাংলাদেশ আজকে একটি জঙ্গি দেশ হয়ে গেছে, একটা জঙ্গি দেশ, টেররিস্ট কান্ট্রি হয়ে গেছে। এবং এটা হচ্ছে তিনি এইভাবে মনে করবে রাখবেন যে এইভাবে এই ভাষায় মোহাম্মদ ইউনুসকে এর আগে কোনোদিন তিনি আক্রমণ করেননি তার এই বর্তমান জীবনে এসে। এটা তিনি এখন যেটা করছেন বর্তমান জীবনে, মানে তিনি দেশ থেকে প্রবাসী জীবনে এসে তিনি এইভাবে আক্রমণ কখনো করেননি, এবার তিনি সেই কথা করেছেন। তৃতীয় যে বিশেষত্ব হলো এবারের আলোচনায়, এবারের এই তার এখানে এই আলোচনার মধ্যে, সেখানটায় তিনি বলেছেন যে
কেউ ছাড়া পাবে না, সবার বিচার হবে। আমার পরিবারের ঘাতকদের যেমন শাস্তি দিয়েছি তেমন শাস্তি দেব আপনার পরিবারের ঘাতকদের। এই যেটা এখানে বলেছেন, এবার তার যে কণ্ঠে, সেই কণ্ঠ অনেক বেশি প্রত্যয়ী কণ্ঠ। তো গতকাল 8ই এপ্রিল দেশবাসীর সামনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা তার আবার এসেছেন এই বিষয়গুলি নিয়ে। ভাবা যায়, মানে ভারতের প্রথম সারির গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা, তারা যে খবর দিয়েছে, আমি নিজেও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই খবর আমরা দেখি নাই। তবে জিনিসটা ভালো হবে যদি এরকম হয়, খারাপ না। বাংলাদেশের লালমনিরহাট যারা আছে, আমাদের সম্ভবত উত্তরবঙ্গ এলাকা, আই ডোন্ট নো, একটু পিছিয়ে পড়া এলাকা, বাট এই এলাকাটার কপাল খুলে যাবে ভাই। কেন? বাংলাদেশের লালমনিরহাটে নাকি বিমান ঘাঁটি তৈরি করতে যাচ্ছে চীন, আর এই বিমান ঘাঁটি তৈরির ফলে হুমকির মুখে ভারতের চিকেন স্ন্যাক। সম্ভবত ভারত এই জিনিসটাকে খুবই সিরিয়াসলি নিয়েছে। কেন? গেল কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বক্তব্যকে কেন্দ্র করে আমরা দেখলাম যে চিকেন স্ন্যাক এরিয়াতে, আপনি খেয়াল থাকার কথা যে ভারতের সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করেছে, অতিরিক্ত সেনা, রিজার্ভ ফোর্স, আকাশ প্রতিরক্ষা সিস্টেম, এমন কিছু নাই যেটা তারা সেখানে মোতায়েন করে নেই। তার মানে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথার পরপরই এখানে অনেক কিছু নাড়াচাড়া শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পরপরই ভারতের বিভিন্ন গণমাধ্যম নানান ধরনের তথ্য প্রকাশ করছে। কেন বাংলাদেশের লালমনিরহাট ভারতের জন্য ঝামেলা? এবার বলি। বাংলাদেশের লালমনিরহাট জেলা ভারতের চিকেন স্ন্যাক এলাকার সাথে সংযুক্ত। বাংলাদেশের এই লালমনিরহাট জেলা পশ্চিমবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি যে জেলা আছে সেটার সাথেই ভাতাগাছি লেভেলে অবস্থিত। এই আবহে কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি অত্যন্ত আপনার সংবেদনশীল। বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটি বিমান ঘাঁটি নির্মাণ করছে চীন, এমনই দাবি করা হয়েছে লাইভ হিন্দুস্তানের রিপোর্টে। এদিকে চীনা বিমান ঘাঁটি সংক্রান্ত তথ্য নাকি ভারতের কাছেও পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের লালমনিরহাটের জেলা ভারতের চিকেন স্ন্যাক এলাকার সাথে সংযুক্ত হওয়ায় এহেন পরিস্থিতিতে চীনকে এই এলাকায় বিমান ঘাঁটি নির্মাণের অনুমতি দিয়ে ভারতের উদ্বেগ বাড়িয়েছে বাংলাদেশ। সম্প্রতি চীন সফরে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী সেই সময় চীনকে এই বিমান ঘাঁটি তৈরির অনুমতি দিয়ে এসে তিনি থাকতে পারেন। তবে এই প্রকল্প নিয়ে দুই দেশের আলোচনার মধ্যে কোন রকম উল্লেখ সরকারি নথিতে নেই। এদিকে এই চীন সফরকালে উত্তর পূর্ব ভারত নিয়ে একটা মন্তব্য করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট অনুযায়ী চীন সফরে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। ওই যে আপনার 7 সিস্টার্স নিয়ে তেনার যে বক্তব্য, এই বক্তব্য থেকে এখানে আসছে। এদিকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মোংলায় উন্নয়ন প্রকল্পেরও বরাদ্দ পেয়েছে চীন। এজন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে মোংলা বন্দর কর্তৃপক্ষের কমার্শিয়াল এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এই বন্দর সম্প্রসারণের দায়িত্বে থাকবে। এর আগে ছিল এই বন্দর উন্নয়নের দায়িত্বে ভারতীয় এক সংস্থা। তবে 24 সালে সেই সংস্থা সরে আসে এই প্রকল্প থেকে। এখন সেই সুযোগ কাজে লাগাচ্ছে চীনা সংস্থা। তবে আমরা এতটুকু শুনছি কানে কানে বা লোকমুখে, চীন থেকে সম্ভবত 10টি অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান ক্রয় করে এসেছে বাংলাদেশ। এটা কেন করছে আপনারা বুঝতেই পারছেন। এখন ভারতের গণমাধ্যমের এই খবরগুলো আসলে কতটুকু যৌক্তিক অথবা কতটুকু সঠিক হইতেও পারে, কারণ ভারতের সবচেয়ে বড় হেডেক হচ্ছে চীন। চীন প্রতিকায়কে কি করে, আর বাংলাদেশের এই বর্তমান ইন্টারিম সরকার কোথায় কি করছে, আমাদের থেকে, বাংলাদেশের জনগণের থেকে বেশি কনসার্ন ভারতের গোয়েন্দা সংস্থাগুলা। যদি হয় খারাপ না, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জাতির বিভিন্ন দেশের বিমান ঘাঁটি আছে, তবে চীনের এই বিমান ঘাঁটি আমাদের জন্য কতটুকু কল্যাণকর হবে সেটাও কথা। তবে আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সিদ্ধান্ত নেন নাই, কারণ এটা দেশ এবং জনগণ এটাতে রিয়েকশন দিবে। কারণ আমাদের দেশে কোনো দেশের বিমান ঘাঁটি থাকুক সেটা আমরা এমনিও চাই না। অন্য দেশের খেলার পাত্র হোক, আপনি ইরাক, সিরিয়া, লেবানন, এগুলোর নমুনা দেখছেন না, নাই হয়ে যায়। একদিকে আমেরিকা ঘাঁটিকার, আরেকদিকে রাশিয়া, আরেকদিকে ইরান, আরেকদিকে অমুক তুমক, আরেকদিকে ইসরায়েল। এজ এ রেজাল্ট কি হয়, যে দেশটাতে বসে এই দেশটাই শেষ হয়ে যায়। দেখা যাক আমাদের সরকার নিয়ে কি বলে। ভালো থাকুন। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিও ধরে শেষ পর্যন্ত দেখে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।